This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, রাত পোয়ালায় এসএসসির অগ্নি পরীক্ষা। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল। পরীক্ষা শুরু হবে দুপুর 12টায়, চলবে 1:30 পর্যন্ত। রাজ্য জুড়ে 636টি সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতেই হবে। সব পরীক্ষা কেন্দ্রেই সিসিটিভি বাধ্যতামূলক করা হয়েছে। 2 নম্বর ব্রেকিং, নতুন পরীক্ষাতেও লাগবে না তো দাগির দাগ। পরীক্ষার আগে এই প্রশ্নে এখনো জল ঘোলা চরমে। আগামীকালের পরীক্ষায় কি কোনো অযোগ্য চাকরিহারা বসছেন? সাংবাদিক বৈঠকে বারবার এই প্রশ্ন এড়িয়েছেন এসএসসির চেয়ারম্যান। একাধিকবার প্রশ্ন করা হয়েছিল। 3 নম্বর ব্রেকিং, আদালতের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিনহার। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বিশেষ কোর্টে আত্মসমর্পণ। 10,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর রাজ্যের কারামন্ত্রীর। 16 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন পর্যন্ত বোলপুরেই থাকতে হবে মন্ত্রীকে। 4 নম্বর ব্রেকিং, ভোটে দাঁড়ানোর ইঙ্গিত আব্বাস সিদ্দিকীর। চ্যালেঞ্জ সোজা শওকতকে। 2026-এ কি শওকত মোল্লা বনাম আব্বাস সিদ্দিকী লড়াই দেখবে বাংলা? জুলুম হলে তা খতম করতে রাজনীতিতে নামবেন তিনি, হুঙ্কার দিয়েছেন আব্বাস। শওকতের পাল্টা চ্যালেঞ্জ, বুকের পাটা থাকলে ভোটে দাঁড়াক। 5 নম্বর ব্রেকিং, রাজস্থানের জয়পুরের সুভাষ চকে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। পূর্বস্থলীর বাসিন্দা প্রভাত বাগদি ও তার মেয়ের মৃত্যু। এখানে রোজগার নেই বলেই ভিন রাজ্যে পাড়ি দিতে হয়, উপায় কি? বক্তব্য পরিবারের। 6 নম্বর ব্রেকিং, রহরা অস্ত্র উদ্ধার কাণ্ডে নয়া মোড়। অস্ত্র কারবারের সক্রিয় নয়া চক্রের হদিশ। লাইসেন্স রয়েছে এমন অস্ত্র অনেকে জমা রাখেন ডিলারদের দোকানে। অভিযোগ, সেই অস্ত্রই বিক্রি হচ্ছিল খোলা বাজারে। বাজেয়াপ্ত করা সব বন্দুকই সেফ কাস্টাডিতে ছিল। 7 নম্বর ব্রেকিং, নির্লজ্জতা বেয়াদবির সমর্থক শব্দ পাকিস্তান। পিওকেতে ফের জঙ্গিদের জন্য বাংকার তৈরি করে দিচ্ছে ইসলামাবাদ। TV9 বাংলার হাতে একের পর এক এক্সক্লুসিভ ফুটেজ। জঙ্গিদের কাজে লাগিয়ে ফের নোংরা খেলার ছক পাকিস্তানের। 8 নম্বর ব্রেকিং, বড় খবর নিঃসন্দেহে। চাপের মুখে ভুল বদল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বললেন মোদি তার বিশেষ বন্ধু, বিশেষই থাকবেন। ভারতকে হারিয়ে ফেলেননি তিনি, সাফ কথা মার্কিন প্রেসিডেন্টের। সাংবাদিক বৈঠকে বলেন, মতবিরোধ থাকলেও মোদি তার বন্ধুত্ব অটুট আছে। মোদিকে গ্রেট প্রাইম মিনিস্টার বলেও সম্বোধন করেছেন ডোনাল্ড ট্রাম্প। বড় খবর। 9 নম্বর ব্রেকিং, কড়া অবস্থানে অনড় থেকেই ট্রাম্পকে জবাব নরেন্দ্র মোদির। বন্ধুত্বের বার্তাকে স্বাগত। দুই দেশের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ। 10 নম্বর ব্রেকিং, গুজরাটে পাভাগারে পণ্যবাহী রোপওয়েতে বিপর্যয়। রোপওয়ে ভেঙে পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা। রোপওয়ের একটি ট্রলি পিলারে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। আমার 40,000 টাকা দিতে হবে। আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি। আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। একেই বোধহয় বলে শাসকের জোর। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কোনো ট্যাপ হুঁ করা চলবে না। করবে এমন বুকের পাটা কার বলুন? গ্রামে গ্রামে শাসকই তো শেষ কথা। তাই তো দেখে আসছি আমরা দিনের পর দিন। রাজনীতির বঙ্গে এটাই বাস্তব হয়ে দাঁড়িয়েছে, কখনো কখনো এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। দেখুন সেই খবরটা। তোলা না দেওয়ায় প্রৌঢ়কে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযুক্ত কদম্বগাছির তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম স্বপন মণ্ডল। বৃদ্ধের থেকে 40,000 টাকা চাওয়ার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। স্বদেশ মণ্ডল যার দিকে অভিযোগের আঙুল, এই স্বদেশ মণ্ডল ওই বৃদ্ধের কাছ থেকে 40,000 টাকা চেয়েছিলেন। অভিযোগ এমনটাই, অভিযোগ জমা পড়েছে। তারপর কি হয়েছে? অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেস নেতা। উল্টে দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই আঙুল তুলেছেন স্বদেশ। অভিযুক্ত স্বদেশ মণ্ডল তিনি দাবি করছেন যে সবটাই নাকি ষড়যন্ত্র। আসুন দেখি বিস্তারিতভাবে। কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। বিত্তবান চান না, বিবেকবান চান।
কিন্তু দলের উঠতি নেতা সেটা শুনতে পেলেন কি? তোলা না দেওয়ায় বারাসতের কদম্বগাছিতে বৃদ্ধকে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মারল কে? বাস দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল পঞ্চায়েত সদস্যের ছেলে। অভিযোগ দলবল নিয়েই কদম্বগাছি হেমন্ত বসুনগর কলোনির সুজিত রায়ের উপর চড়াও হন স্বদেশ মণ্ডল। কিন্তু কেন হামলা? আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে চেয়েছে, আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমি এলাকায় আমি সবাইকে দান করি, আমি স্বদেশ মণ্ডল, আমি বলতে চাই, কাউকে চাই না, আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি, আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না। স্বদেশ মণ্ডলের বিরুদ্ধে কদম্বগাছি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সুজিত বাবু। অথচ অভিযুক্ত তৃণমূল নেতার দাবি কারো থেকে 1 টাকাও নেন না। তাহলে অভিযোগ দায়ের হলো কেন? এটা কখন হতে পারে না, আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যুবকবৃন্দকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। ষড়যন্ত্র। অভিযুক্ত স্বদেশ মণ্ডলের নিশানায় দলেরই প্রধান ও তার স্বামী। স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে, তাহলে আমি উপর নেতৃত্বের কাছে জানাবো। উপর নেতৃত্বের কোর্টে বল ঠেলছেন পঞ্চায়েত প্রধান, অথচ বার্তাটা তো আগেই দিয়ে দিয়েছেন দলের শীর্ষ নেত্রী। আমরা একটা রাজনৈতিক দল, সামাজিক দায়বদ্ধতা, সমাজ সেবা করা, এটাই আমাদের কাজ। এর থেকে যদি কেউ বিচ্যুত হন, তিনি নিজেরটা বুঝে নেবেন। তৃণমূল কংগ্রেসের এখানে নেতাগিরি করছেন, তৃণমূল কংগ্রেসের নেতা না কেডা? প্রতিবাদের 22 ঘন্টা। চাঁচল থানায় ঠায় ধর্নায় বিজেপি সাংসদ, বারবার অনুরোধেও আইসি তার সঙ্গে দেখা করেননি। খগেন মুর্মুর ধর্না ঘিরে তুলকালাম কাণ্ড। সেখানে ধর্না তুলতে পুলিশ চাপ দেয়, সাংসদ এমনটাই অভিযোগ করেছেন। আর ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু। 22 ঘন্টা ধরে প্রতিবাদ চলে, সাংসদের সঙ্গে আইসি দেখা করেননি। খগেন মুর্মু একটা কথাই বলছেন, পুলিশকে বেল্ট দিয়ে পিটিয়েও কেন তৃণমূল কংগ্রেস নেতা এখনো অধরা, কেন তাকে ধরা যায়নি, তিনি সেই প্রশ্ন তুলছেন। আসুন একটু বিস্তারিতভাবে দেখি। বিজেপির বিক্ষোভে উত্তপ্ত চাঁচল থানা চত্বর। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। এএসআইকে বেল্ট দিয়ে মার, মুহূর্তে ভাইরাল ভিডিও। দিন কয়েক আগে মালদার চাঁচলে বিজেপির 2 গোষ্ঠীর সংঘর্ষ বাধে। সেদিন গন্ডগোল থামাতে যান এক পুলিশ অফিসার। অভিযোগ, সেই গন্ডগোলের মধ্যে ঢুকে পড়ে এএসআইকে বেল্ট খুলে মারেন এক যুব তৃণমূল নেতা। সেই ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী, অথচ শাসক নেতাকে গ্রেফতারি করেনি পুলিশ। শুক্রবার দুপুরেই থানায় যান মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আইসি কোথায় ঘুমাচ্ছে? দেখুন ঘুমাচ্ছে তো, আমি তো বুঝতে পারছি। চাঁচলের আইসির সঙ্গে দেখা করতে চান বিজেপি সাংসদ, কিন্তু বারবার অনুরোধেও আসেননি পুলিশ অফিসার। তারপরেই থানা চত্বরে ধর্নায় খগেন মুর্মু। যারা এখানে বেল্ট খুলে যে মেরেছে, সে কোথায়? অ্যারেস্ট করলে সবাইকে করুক এবং প্রকৃত ঘটনাটা এখান থেকে বের করুক। দুপুর থেকে রাত, রাত গড়িয়ে সকাল, ঠায় অবস্থান বিক্ষোভে বিজেপি সাংসদ। নেতৃত্বে গতকাল থেকে বিক্ষোভ অনুষ্ঠান চলছে, চলবে। সকালে প্রিজন ভ্যান আটকান বিক্ষোভকারীরা। জোর করে প্রিজন ভ্যান নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। আক্রান্ত হন সাংসদ। তারপরেও চলল ধর্না, চড়া রোদে ত্রিপল খাটিয়ে। অভিযোগ, জোর করেই ত্রিপল খুলে দেয় পুলিশ। এরপরেই গরমে অসুস্থ হয়ে পড়েন একের পর এক বিজেপি কর্মী। ওদের মধ্যে একটা ট্রেন কাটানো হলো, ওটাকেও খুলে দিলেন। লাইট বন্ধ করে দিল, লাইট বন্ধ করে দিয়েছিলেন রাত্রে।
তার মানে এটা কি বোঝাতে চাইছে? উনি কি তৃণমূল কংগ্রেসের এখানে নেতাগিরি করছেন? তৃণমূল কংগ্রেসের নেতা না ক্যাডার? শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর বারবার অনুরোধেও দেখা করতে আসেননি আইসি। আইসি সাহেবের এত অহংকার কিসের, এত ঔদ্ধত্য কিসের? এমপি সাহেব 22 ঘন্টা থেকে বসে আছে, 22 ঘন্টা থেকে এখানে বসে আছে। আপনি আইসি সাহেব আসতে পারেন না কেন? এখানে কেন আসছেন না? 22 ঘন্টা থানা চত্বরে ধর্ণা বিজেপি সাংসদের, তবু দেখা করতে আসেননি থানার আইসি। চড়া সুরে হুঁশিয়ারি সাংসদের। উনি আজকে এটা বোঝাতে চাইছেন উনি এখানে আইনের রক্ষক হয়ে যারা আইন তৈরি করে তাদেরকে আজকে এখানে হচ্ছে উনি বোঝাতে চাইছেন আমি আপনার উপরে প্রিভিলেজ মোশন আনবো। পরিষ্কার কথা বলছি, প্রিভিলেজ মোশন আনবো। আজকে ওখানে উনি যেটা করেছেন প্রিভিলেজ ভঙ্গ করেছেন। মোশন এনে তাকে আমি পার্লামেন্টে ওকে কল করব। চড়া রোদে টানা ধর্ণা, তার উপর ধস্তাধস্তি চলল। খগেন মুর্মু অসুস্থ হয়ে পড়লেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হলো খগেন মুর্মুকে। তবে মেডিকেলে না গিয়ে বাড়িতেই বিজেপি সাংসদ রয়েছেন। তারপর রাজনীতির পথ ধরেই এগোলো। বিজেপি সাংসদকে পাল্টা চাঁচলের শাসক বিধায়ক নিহার রঞ্জন ঘোষ আক্রমণ করলেন। আসুন শুনি তাদের বক্তব্য। কেমন আছেন এখন, আপাতত কেমন আছেন আপনি? এমনি শরীরটা খুবই খারাপ, মানে অস্বস্তি, তারপরে হচ্ছে খুবই মাথা হচ্ছে ভীষণ পেন মাথাতে আছে, এবং ওখান থেকে ওরা রেফার করে দিয়েছেন আমাকে এখানে মালদা মেডিকেল কলেজে। কিন্তু শরীরটা খুবই উইক, এছাড়া মাথার উপরে রোদ। তেমন হলে কি আপনি কলকাতায় ট্রিটমেন্ট করাতে যাবেন? আমি এখন রেফার যেহেতু আছে, আমি কলকাতা বা দিল্লি। খগেনবাবু বুঝতে পেরেছে তিনি যে অভিনয়টা নাটকটা করছিলেন সেটা চাঁচলের মানুষ গ্রহণ করেননি, তাই সেই নাটকটা ফ্লপ হয়েছে বলে এখন অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়ে আর একটা নতুন প্লট তৈরি করার চেষ্টা করছেন। স্বাভাবিক ব্যাপার, পশ্চিমবঙ্গে রাজতন্ত্র চলছে, এখানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই, সমস্ত প্রতিবাদ বাজেয়াপ্ত, মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে। যে খগেন মুর্মু এত বড় বড় ডায়লগ মারছেন, সেই খগেন মুর্মুর ডায়লগ কোথায় থাকে যখন কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয় ইন্দোর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকদের তার ইললিগাল বিল্ডিংয়ের বিরুদ্ধে নোটিশ কেন দিয়েছে তাই জন্য প্রকাশ্য রাস্তায় ব্যাট উইকেট দিয়ে পিটিয়েছিল, আর তারপর সেই আধিকারিক মনেই করতে পারেননি যে তিনি আক্রান্ত হয়েছেন। বেল্ট খুলে পুলিশ আধিকারিককে পিটিয়েছেন, যিনি হচ্ছেন পিটিয়েছেন তিনি একজন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি ওখানকার, অথচ তাকে অ্যারেস্ট করলেন না। অন্যায় সেখানে তৃণমূল করলেও অন্যায়, অন্য রাজনৈতিক দল করলেও অন্যায়। বিতে দেখেছি সেই তো আজকালকার অনেক রকম ছবি বেরায়, কিন্তু সেই ছবির যদি ঘটনা সত্য হয় তাহলে নেতৃত্বের সঙ্গে কথা বলব। যখন আইসি মানে অপব্যবহার করেছেন, যেভাবে তিনি আমাদের সাথে যে ব্যবহার করেছেন, যেটা হচ্ছে একজন ভদ্রলোকের এইভাবে ব্যবহার হয় না। বাজারে ছিল আমার সঙ্গে খুব পরিচিতি তার, তিনি আইনকে শ্রদ্ধা করেন, যে কোনো ব্যাপারে তার কাজ করার আগে কিন্তু তার নিয়ম কারণটা তো তাকে মানতে হবে। তিনি ডাকলেন চট করে চলে যাবেন, এটা তো পুলিশের কাজ নয়। লোকে বলে ফুরফুরা শরীফ যেদিকে চায় বাংলায় সেদিকেই নাকি সংখ্যালঘু ভোট পড়ে। আর সেই ফুরফুরা শরীফের আরেক পীরজাদা, তিনি কি এবার রাজনীতিতে? এই প্রশ্নটা উঠছে, তার কারণ ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আব্বাস সিদ্দিকী। তিনি বলেছেন যে জুলুম হলে তা খতম করতে রাজনীতিতে নামবো। আব্বাস সিদ্দিকী এটা বলছেন, ফলে এক্ষেত্রে এ প্রশ্নটা প্রকট হচ্ছে। ইনফ্যাক্ট 2026 নির্বাচনের আগে তাহলে ভোট ব্যাংক কোন দিকে কিভাবে ঘুরে, সেই প্রশ্নটা তো আরো একবার তার এই বক্তব্যে উঠল। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব, এটাই হলো মূল বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নামাই যেতে পারে। 2021 সালের 21শে জানুয়ারি নওশাদের দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি আইএসএফ প্রতিষ্ঠা করেন। ভাঙড়ের বিধায়ক এখন নওশাদ সিদ্দিকী। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে নওশাদ MA করেছেন। ফুরফুরা শরীফের ছোট হুজুরের ছেলে তিনি পীরজাদা।
আর এবার রাজনীতি নওশাদের দাদা আরেক পীরজাদা। এসআইআর ও সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা, সেদিনও গ্রেফতার নওশাদ সিদ্দিকী। তারপরই বলেছিলেন দাদা আব্বাস, বারবার ও জেলে যাচ্ছে, আজ যাচ্ছে, বা ওর ওপরে যে জুলুম হচ্ছে, এটা দেখে কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে যে আমাকে প্রথম সারিতে নেবে, একদম প্রথম সারিতে নেবে। ওর উপরে যে ঝড়টা আছে সেটা ওর উপরে না এসে আমার উপরে আসুক, এইটা যেন নিজের দিকে টেনে নিবার একটা মন ইচ্ছা চাইছে। আগামী দিন আমি আসছি, ইনশাল্লাহ লড়াই আরো জোর হবে। তাহলে এবার কি রাজনীতিতে ফুরফুরা শরীফের আরেক পীরজাদা? আগেও গ্রেফতার হয়েছিলেন নওশাদ, তারপর বলেছিলেন আরেক পীরজাদা কাসেম সিদ্দিকী। একটা কথা আওয়াজ দিয়ে বললো, যখন দেখছে কথা বলতে দিচ্ছে না তখন রেগে বলল যে যত কিছু কেস সাজিয়েছে বা সাজাচ্ছে মিথ্যে মিথ্যে, এবং আমাকে ওখান থেকে তুলে আনা সব মুখ্যমন্ত্রী করেছে। নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, কাসেম সিদ্দিকীও। সেদিনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন কাসেমই। নওশাদের কাছের লোক বলে পরিচিত কাসেম সিদ্দিকী 17ই মার্চ মুখ্যমন্ত্রী গেলেন ফুরফুরা শরীফের ইফতারে যোগ দিতে। সেদিন মুখ্যমন্ত্রীর আশেপাশে ছিলেন কাসেমই। রাখবেন আমার চাচাজান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী। অনুষ্ঠান পরিচালনার মাইক ছিল কাসেমের হাতেই। এমনকি তোহা সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে বলার অনুরোধ করতেই মাইক নিয়ে যেন টানাটানি। আমি অনুরোধ করব আমাদের বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত দুটো কথা বলার জন্য। দুটো কথা দাদা, দুটো কথা বলেন আপনি। খারাপ লাগে এটাই, আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না? ভোটের সমীকরণ মুখ্যমন্ত্রী উড়িয়ে দিলেন বটে, তবে সমীকরণ যে বদলাচ্ছে বুঝতে দেরি করেননি তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত তোহা সিদ্দিকী। স্যালুট জানাচ্ছে, আপনার ক্যামেরায় তুলবেন, স্যালুট জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। সবাই কি গালাগালি করেছে, কি গালাগালি, কি গালাগালি। কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি। আমাকে বলতো পয়েন্ট ভারী, তাদের কিছু পয়েন্ট ভারী হচ্ছে বলে নাকি আমি জানি না। নতুন সমীকরণ যে একটা তৈরি হচ্ছে বুঝেছিলেন নওশাদও। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি বাঁধতে দেব না, নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। যা বলবে মমতা ব্যানার্জি তাই ওকে শুনতে হবে। আর যদি না শোনে আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। রাজনীতির সমীকরণ বদলে কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী। দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। আর এবার রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী, ফুরফুরা শরীফের আরেক পীরজাদা। কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো, এটাই হলো মূল কথা বলার দরকার। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। ভোটে দাঁড়ানোর ইঙ্গিত আব্বাস সিদ্দিকীর। চ্যালেঞ্জ জানিয়েছেন শওকত মোল্লাকে 2026-এ। তাহলে কি শওকত বনাম আব্বাস সিদ্দিকী? দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে কিন্তু একটা নয়া টুইস্ট। আজকে যারা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। মাথায় টুপি দিয়ে ধাই ধাই করে নাচা, ঘুম কেড়ে নেব তো দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। সামনে বিধানসভায় সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন? ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? নওশাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন। আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না। অতীতটা খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতন এক্সপিরিয়েন্স না হয়। কোনো বিশ্বাসযোগ্যতা নেই। 21-এর নির্বাচনেও নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছিলেন। শেষ পর্যন্ত কিসের বিনিময়ে পীরজাদা ফুরফুরাতেই আশ্রয় নিয়েছিলেন ভোটের সময়তে তা আমাদের জানা নেই। আমাদের পাওয়ার আছে, একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। কেন আমার ধর্ম নেই?
মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেনে? দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে, রাজনীতি করেনে? তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের, মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর? ফলে কে কি বলছেন এটার ভিত্তিতে মত দেওয়ার কোনো মানে নেই, প্রত্যেকেই সাবালক। কিন্তু কেউ দাঁড়ালে সব সমীকরণ উল্টে যাবে অথবা আরেকজন কেউ দাঁড়ালে পাল্টে যাবে, এইভাবে দেখাটা উচিত না। সংখ্যালঘুরা বোকা নয়, সংখ্যালঘুরা জানে যে তাদের প্রকৃত বন্ধুকে। ভোট আসলেই কখনো মিম আসবে, কখনো আইএসএফ আসবে, নওশাদ, আব্বাস এরা আসবে, এরা যাবে, মমতা ব্যানার্জি থেকে যাবে। এবার বলবো নদিয়ার তেহট্টের ক্লাস 3 তৃতীয় শ্রেণীর স্বর্ণাভ বিশ্বাসের কথা। এই শুক্রবার দুপুরে খেলতে বেরিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এরপর খোঁজ চলে, কিন্তু না, তাকে পাওয়া যায়নি। আজ ভোরে তাকে যখন পাওয়া গেল তখন সেটা তার নিথর দেহ, সেখানে প্রাণ নেই। ঠিক যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, ওই তৃতীয় শ্রেণীর যে পড়ুয়া তার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা বাঁশবাগানের ভেতরে এই যে ছোট্ট ডোবা আমরা দেখতে পাচ্ছি, এই ডোবার ভেতরেই শনিবার ভোরে ওই নাবালকের দেহ ভাসতে দেখা যায়। এবং সেক্ষেত্রে পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শুক্রবার দুপুর থেকে ওই নাবালকের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে পুলিশকে জানানো হয়, পুলিশ বিভিন্ন জায়গাতে তল্লাশি চালায়, এমনকি গ্রামের বাসিন্দারা তারাও শুক্রবার রাতভর বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করেও কোনো রকম হদিশ পাওয়া যায়নি। এবং পরবর্তীতে শনিবার ভোরে এই যে ছোট্ট জলাশয় আমরা দেখতে পাচ্ছি বা ডোবা দেখতে পাচ্ছি, এখানেই ওই নাবালককে ভেসে থাকতে দেখা যায় এবং তার দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের তরফ থেকে ইতিমধ্যেই যে অভিযোগ সামনে তুলে ধরা হচ্ছে যে ওই নাবালককে অপহরণ করে তাকে খুন করা হয়েছিল, এমনকি তাকে পাচারের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টা সফল না হয় তাকে খুন করে এই জলাশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। আর এরপরেই আগুনের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভ। সন্দেহ গিয়ে পড়ে এক প্রতিবেশীর ওপর, টোটো চালক উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা, আর তারাই টার্গেট হন। এলাকার মানুষ সকাল থেকে জমায়েত হয়, হাজার হাজার মানুষ, গোটা এলাকা জমায়েত হয় এবং সন্দেহের তীর যেহেতু এই মণ্ডল পরিবারের বিরুদ্ধেই ছিল, তাই মণ্ডল পরিবারকে নিয়ে আসা হয় ঠিক এই বারোয়ারিতে। এই বারোয়ারিতে নিয়ে এসে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তখন বারোয়ারির এই এলাকাতে বেশ কয়েকটি গ্রামের মানুষ জমায়েত হয়েছেন এবং সেখানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলতে থাকে। তাদের ওপর গণপিটুনি শুরু হয় এবং সেই চিত্র এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে যে এলাকায় যেখানে যে বারোয়ারি, সেই বারোয়ারির ওখানে তার যেমন জুতো পরে রয়েছে, তেমনই কিন্তু মহিলাদের শাখা ভাঙা অবস্থায় রয়েছে, বাঁশ ভাঙা অবস্থায় রয়েছে এবং গামছা, কাপড় ইত্যাদি পরে রয়েছে। সেখানে রক্ত ছড়িয়ে রয়েছে। ঘটনার পর এলাকা থমথমে, এলাকায় সেইভাবে আর মানুষজন রাস্তায় বেরোচ্ছে না। ঘটনার পর পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, সমস্ত জায়গা ঘিরে দিয়েছে। গণপিটুনির শিকার ওই মণ্ডল দম্পতিকে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাদের বাঁচানো যায়নি। শুধু উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল নয়, তাদের বাড়ির বৌমাকেও উত্তেজিত জনতা রেয়াত করেনি, তাকেও বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় আমরা জানতে পেরেছি তাকে কলকাতায় কিছুক্ষণ আগে স্থানান্তরিত করা হয়। তবে এই গোটা ঘটনায় প্রশ্নের কিন্তু শেষ নেই। প্রশ্ন হচ্ছে এমনটা হলো কেন? তৃতীয় শ্রেণীর পড়ুয়া, তার কতই বা বয়স হতে পারে? 9, 10, তাও নয় হয়তো। তার উপর কার বা কাদের এত রাগ? কেন তাকে এভাবে মেরে ফেলা হলো? এই প্রশ্নগুলো এই ঘটনা তুললো আরো একবার। আমার দুধের ছেলেকে শুনেছি না, কাদের এর আগে বলে পাচার করার চক্রান্তে ছিল। ওই ছেলে তুলে নিয়ে গেছিল, সেটা জানা গেছে। ওই তো কিডন্যাপ করেছে, সব ছড়িয়ে গেছে, ফোনে টিভিতে সব দিয়ে দিয়েছে। ওরা যে বাইরে নিয়ে যাবো সেই পরিস্থিতি ওদের নেই, পারেনি, ওই জন্যই মেরে ফেলছে। সারা রাত ধরে গ্রামের মানুষজন নদীতে, পিছনে আমাদের আছে কলাবাগান, বাঁশঝাড় সব আছে, সেগুলো সব সারা রাত ধরে তল্লাশি করেছে, কোনো কিছু পায়নি। সকাল আনুমানিক 5:30 কি 6টা হবে, তখন কানে আসলো যে আমার ছেলে মরা অবস্থায় একটা জলের ভিতরে পড়ে আছে। একটাই ছেলে।
ক্লাস 3। সন্দেহের কথাটাও আমি বলতে পারবো না যে কে কিভাবে মেরেছে না মেরেছে, ওইভাবে আমি কাউকে সন্দেহ করছি না। একটু চেপে ধরা হয়, ও তখন স্বীকারোক্তিতে বলে যে আমি মেরেছি, আমার স্ত্রী এবং আমার বৌমা সবাই ছিল বাড়িতে। এই কথা টোটাল গ্রামবাসীর কাছে নাকি বলে। জনরোষের একটা সৃষ্টি হয়, গ্রাম পার্শ্ববর্তী গ্রামের অনেক মানুষ এখানে আসে। ওই হালদার পাড়ার ওই রাস্তা থেকে ওদিকে ওই ময়রাপাড়া ধর্মরাজ তলা পর্যন্ত একবার টোটাল, তারপরে এই দিকের ও রাস্তা সব ভর্তি এরকম মানুষ, মানে ঢুকতে পারছি না এরকম ভিড়। অত লোকের ভিড়ের মাঝে আমরা ঢুকতে পারিনি, আমরা এই দিকেই ছিলাম। 5,000 তো হবেই প্রায়, হ্যাঁ প্রচুর লোক। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।